নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে, কিন্তু তার আগে অবশ্যই জানাবো শান্তন টিভির তরফ থেকে এবং অবশ্যই আমার নিজের তরফ থেকে আপনাদের প্রত্যেককে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। চোখ রাখছি খবরে। উপহার হিসেবে যদি বই দেওয়া হয় তাহলে লেখক ও প্রকাশক উভয়ের মধ্যে উৎসাহ বাড়বে এবং বই যখন বিক্রি বাড়বে তখন বিক্রেতারাও উৎসাহিত হয়ে রাজ্যের বাইরে থেকে নতুন নতুন বই আমদানি করবে। বুধবার আগরতলা স্থিত হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বইমেলার উদ্বোধন করে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মননের উৎসব ৪২তম আগরতলা বইমেলার শুভ উদ্বোধন হয় বুধবার। আগরতলা স্থিত হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহাসিক বইমেলার শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডিজিটাল যুগেও বইয়ের কদর তুলে ধরেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রেখে বলেন, বইয়ের রস আজও অনেক রয়েছে। প্রতি বছর বইমেলার আয়োজন করার মূল উদ্দেশ্য হলো সকলের মধ্যে বই পড়ার উৎসাহ বৃদ্ধি করা, যাতে সকলের মধ্যে অভ্যেস তৈরি হয় বই পড়ার। আজকাল মোবাইলের মাধ্যমে সবকিছু দেখে অনেকেই ভাবে অভিজ্ঞতা অর্জন করে নিয়েছে, কিন্তু বইয়ের মাধ্যমে প্রকৃত জ্ঞান বৃদ্ধি হয় ও সঠিক তথ্য পাওয়া যায়। কারণ বই যখন প্রকাশ হয় তখন শিলমোহর দিয়ে প্রকাশ করা হয়। তাই বই পড়ার অভ্যেস সকলকে করতে হবে। পাশাপাশি তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, মোবাইল ফোন থেকে অভিজ্ঞতা অর্জন করে চিকিৎসা করা অত্যন্ত বিপজ্জনক। প্রত্যেক চিকিৎসকের অবশ্যই বই পড়ার প্রয়োজন রয়েছে, বিশেষ করে বই কেনা ও বই পড়ার নেশার প্রয়োজন। একটা আগ্রহ, জানার যে একটা আকাঙ্ক্ষা, একটা বিশ্বগ্রাসী ক্ষুধায় যে আমরা সবসময় থাকি জ্ঞান অর্জনে, সেটা কিন্তু আমি জানি না এখনকার ছেলেমেয়েরা আমাদের থেকে আরো বেশি অনেক ট্যালেন্ট, অনেক বেশি ওরা জানে, ওদের মস্তিষ্ক অনেক বেশি কাজ করে। এখন যদিও মোবাইলের মাধ্যমে সব হয়, সব জানে, সবকিছু, কিন্তু তারপরও বইয়ের যে স্বাদ, তার যে রস, সেটা কিন্তু এই আপনার মোবাইল এবং ইলেকট্রনিক যুগে সেটা সম্ভব না আমি মনে করি। এবং যেখানে অর্থনীতির বিষয় হোক, মেডিকেল সায়েন্সই বলুন বা অন্যান্য যেসব আমাদের পলিটিক্যাল সায়েন্স বলুন, যাই বলুন, সেখান থেকে আমরা যদি অনেক সময় আজকাল কিন্তু আমি চিকিৎসক হিসাবে বলছি, অনেকে মোবাইল থেকে চিকিৎসা করে ফেলে। এটা কিন্তু সাংঘাতিক বিপজ্জনক। কারণ যতক্ষণ ধরে বইয়ের মধ্যে এবং তার যতক্ষণ সিলমোহর না পড়বে, সেই সিলমোহর না পড়লে বইয়ে যতক্ষণ ধরে না আসবে, সিলমোহর না পড়বে, ততক্ষণ ধরে সেটাকে কিন্তু মানুষ গ্রহণ করা উচিত নয়। ঠিক আছে, নতুন নতুন কিছু থাকে। মুখ্যমন্ত্রী আরো বলেন, কোনো অনুষ্ঠানে উপহার হিসেবে যদি বই দেওয়া হয় তাহলে লেখক ও প্রকাশক উভয়ের মধ্যে উৎসাহ বাড়বে এবং বই যখন বিক্রি বাড়বে তখন বিক্রেতারাও উৎসাহিত হয়ে রাজ্যের বাইরে থেকে নতুন নতুন বই আমদানি করবে। অভিভাবকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ছেলে মেয়েদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়াতে হবে, কারণ পৃথিবীকে জানতে হলে তাদের বই পড়তে হবে। এই পৃথিবীর বই হলো জানালা। তাই বই পড়ার মধ্য দিয়ে মানুষের উৎকর্ষতা বাড়ে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। বইমেলাকে কেন্দ্র করে বিভিন্ন প্রকাশনী সংস্থা অংশ নিয়েছে। বইমেলা বৃষ্টিকে উপেক্ষা করে প্রবীণ তরুণ লেখকদের লেখা বিভিন্ন বই মেলা প্রাঙ্গণে আবরণ উন্মোচন হয়। সুতরাং বই নিয়ে বই প্রেমীদের উৎসাহের কোনো ঘাটতি ছিল না শুরুর দিন। বইমেলাকে কেন্দ্র করে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুল নিয়ে চলে যায়, সে বুকের মতো করে বুকে দিয়ে চলে আসি, প্রেজেন্টেশনটা কমে গেছে। কিন্তু আমার মনে হয় এটা আমরা কেন না আমরা নতুন ভাবে আবার শুরু করি, তাতে করে যারা রাইটার তারাও উৎসাহিত হবে, বইয়ের যারা প্রকাশক তারাও উৎসাহিত হবেন, বইয়ের যে ভলিউম মানুষের কাছে পৌঁছবে, পড়বো। সে আমার মনে আছে এখনো আমাদের যে বিভিন্ন অনুষ্ঠানে যে বই যারা দিয়েছেন তাদের কত সুন্দর করে লেখা, উপহার করে কি সুন্দর করে লিখতো, এই কালচার কিন্তু এখন চলে গেছে। আমার মনে হয় ফুলেরও যে বুকে আমরা কিনি দোকান থেকে, তার যে দাম, তার পরিবর্তে বই যদি কিনে আমরা এখন থেকে, আমরা কেন এটা চেষ্টা করি না যে শুধু বই দেব। এই বইয়ের দিনে কিন্তু অনেক বেশি উৎসাহিত করা হবে এবং বই মেলা কিন্তু সারা বছরই চলবে আমি মনে করি। এবং যারা বিক্রেতারা আছে বিভিন্ন জায়গায় তারাও উৎসাহিত হবে এবং আনবেও বাইরের থেকে নতুন নতুন বইয়ের, সেটা বাংলাতেই হোক, হিন্দিতেই হোক, ইংলিশেই হোক। এবং আমি নিজেও দেখেছি আমাদের কিছুদিন আগে
আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক মীনারানী সরকার সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা পরবর্তী সময় বইমেলা স্টলগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন। সান্দন টিভি। ৮ দফা দাবি আদায়ের সমর্থনে আগামী ২৩শে ফেব্রুয়ারি এবং ২৭ ও ২৮ মার্চ ৩ দিন ব্যাপী গ্রামীণ ব্যাংক ধর্মঘটে ডাক দিয়েছে অল ইন্ডিয়া রিজিওনাল গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। বুধবার এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে পদোন্নতির পদ্ধতিতে সংশোধন আনতে হবে, স্পন্সর ব্যাংকের মতো গ্রামীণ ব্যাংকও পদোন্নতির পদ্ধতি চালু করতে হবে। অল ইন্ডিয়া সংগঠন AISBA যাকে সারা ভারতব্যাপী গ্রামীণ ব্যাংকগুলিকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৮টা দাবি নিয়ে। এই কর্মসূচি অ্যাকচুয়ালি ২-৩ মাস আগে থেকে শুরু হয়েছে। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নাবার্ড, TFS, আমাদের যে স্পন্সর ব্যাংক সবাইকে আমাদের এডুকেশন নোটিশ পাস করা হয়েছে। বিভিন্ন কর্মসূচি ছিল। ফার্স্ট কর্মসূচি শুরু হয়েছে দিল্লিতে, এটা যন্ত্র মন্ত্রে আমাদের ধর্ণা প্রোগ্রাম ছিল, এটাতে আমরা পার্টিসিপেট করেছি ত্রিপুরা ইউনিট থেকেও। তারপর বিভিন্ন জায়গাতে স্টেট লেভেল ধর্ণা ছিল, ইউনিট লেভেল ধর্ণা ছিল। আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি আমাদের মাননীয় চেয়ারম্যানের কাছে, নাবার্ডের কাছে। ওই কর্মসূচি হিসেবে আগামী ২৩শে ফেব্রুয়ারি একদিনে ধর্মঘট এবং সামনে ২৭ এবং ২৮ মার্চ দুদিনের ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে আমাদের অল ইন্ডিয়া বডি থেকে। মেইন যে দাবিগুলো ৮ দফা দাবি, ৮ দফা দাবির মধ্যে মূলত যে দাবিগুলো সব অনেক আগে থেকে লং পেন্ডিং ডিমান্ড, শুধু আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নয়, সারা ভারত গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের এই ডিমান্ড। মূলত প্রথম যেটা ডিমান্ড হচ্ছে আমাদের প্রমোশন রুলস, প্রমোশন পলিসি। বুধবার আগরতলা বীরচন্দ্র স্ট্রিট সেন্ট্রাল লাইব্রেরিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা এবং সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের উদ্যোক্তা করাপশন কন্ট্রোল অর্গানাইজেশন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই আলোচনা সভার আনুষ্ঠানিক সূচনা করেন বাংলাদেশের দ্বিতীয় বঙ্গবন্ধু হিসেবে পরিচিত মোহাম্মদ জিল্লুর রহমান আলমগীর। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ডেপুটি কালেক্টর যোগেশ্বর রিয়াং সহ আরও অনেকে। বাংলাদেশের দ্বিতীয় বঙ্গবন্ধু হিসেবে পরিচিত মোহাম্মদ জিল্লুর রহমান আলমগীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত তথ্য তুলে ধরতে গিয়ে ভাষার দাবিতে ঢাকার রাজপথে শহীদ রফিক জব্বর, বরকত, শফিক সালামদের স্মৃতিচারণ করেন। এদিন এই সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় সাংবাদিকদের। সান্দন পত্রিকার সাংবাদিক টিপু সুলতান, সান্দন পত্রিকা ও সান্দন টিভির সাংবাদিক দীপক দে ও বিষ্ণুপদ বণিক সহ সাংবাদিক সমীরণ মজুমদার, সমরেশ রায়, চন্দ্রিমা সরকার, মৃণাল দেবনাথ, গৌতম ঘোষ, কুন্তল গোস্বামী ও কিঙ্কর শীলকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় সংস্থার পক্ষ থেকে। করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের সম্পাদক সুকান্ত দে সহ উপস্থিত অতিথিরা উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন সাংবাদিকদের। আগে আমরা শুধুমাত্র বাঙালিরা, বাংলাদেশের মানুষ এই মাতৃভাষা বাংলার জন্য যারা জীবন দিয়েছেন তাদের জন্যই আমরা বাংলা ভাষার জন্য আমরা এই অনুষ্ঠানটা করতাম। এখন যেহেতু এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছেন, সেই কারণে এটা আজ শুধুমাত্র বাংলা ভাষার জন্য নয়, এটা পৃথিবীর সমস্ত দেশের মাতৃভাষার জন্য এই দিবসটি পালিত হচ্ছে। 1952 সালের পূর্বে যখন আমরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান একসঙ্গে ছিলাম, দুই পাকিস্তান মিলে একত্রিত করলে যতগুলা জনগণ হয় তার মধ্যে 68% জনগণই বাংলা ভাষার কথা বলতেন, আর বাংলাদেশের 95% মানুষ, তারও বেশি হবে, বাংলায় কথা বলতেন। তৎকালীন পাকিস্তান সরকার বলেছিল যে বাংলা ভাষা, বাংলা পূর্ব পাকিস্তানের যে ভাষা, বাংলা ভাষায় কথা বলে তারা বাংলা ভাষায় কথা বলবে। কিন্তু আমরা ইতিহাসে কি দেখেছি, মোহাম্মদ আলী জিন্না ঢাকাতে এসে একটি মিটিংয়ে সেদিন তার বলার কথা ছিল যে পূর্ব পাকিস্তানে যারা বসবাস করেন তারা বাংলা ভাষাতেই কথা বলবেন। কিন্তু সেদিন তার বক্তব্যের এক পর্যায়ে উনি বলেছিলেন পাকিস্তানের অন্যতম ভাষা উর্দু এবং পাকিস্তানের জাতীয় ভাষা হবে উর্দু।
সেই সময় সেইখানে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই সময় ছাত্ররা বিক্ষোভ করেছিল, আন্দোলন করেছিল। ওই মিটিংয়েই তারা বলেছিল, আমরা বাংলা ভাষা ছাড়া কথা বলতে চাই না, আমরা মানি না আপনার কথা, উর্দু মানি না। সেই মিটিংয়ে আমাদের শতাব্দীর মহানায়ক, বাংলার রাখাল রাজা, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব উপস্থিত ছিলেন। আর মাত্র কয়েক মাস বাকি লোকসভা নির্বাচনে রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলির অনেকটা পিছিয়ে থাকলেও শাসক দল বিজেপি প্রচার কর্মসূচিতে অনেকটা এগিয়ে রয়েছে। রাজ্যের প্রতিটি বিধানসভার বুথকে শক্তিশালী করার লক্ষ্যে বিজেপি বিভিন্ন কর্মসূচি জারি রেখেছে। গাঁও চলো অভিযান, শক্তি বন্ধন প্রভৃতি কর্মসূচি লক্ষ্য করা যায় শাসক দল বিজেপির। বক্সনগর মন্ডল কমিটির উদ্যোগে বুধবার দুপুর 12টা থেকে কমলনগর কমিউনিটি হল মাঠে শক্তি বন্ধন কর্মসূচির অঙ্গ হিসেবে শক্তি সম্মান কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন মন্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তোফাজ্জল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার, ভাইস চেয়ারম্যান এরশাদ মিয়া এবং পঞ্চায়েত সমিতির সদস্য মলিনা দেবনাথ। কোথা থেকে আসলো এই মাতৃশক্তি? আগে কোথায় ছিল? দীর্ঘ 25 বছর সেই মাতৃশক্তির একটা নাম ছিল, সিপিএম দিয়েছিল 25 বছর ধরে। কি ছিল? নারী সমিতি। তাদের কাছে মিছিল মিটিং করানো। আমার নরেন্দ্র ভাই মোদী বলেছেন, সেই মাতৃশক্তিকে ঝান্ডা কাঁধে দিয়ে ঘোরানোর জিনিস নয়। মাতৃশক্তি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্মান এবং সম্মানের জায়গা। সেই মাতৃশক্তিকে যারা সম্মান দিতে জানে না, তারা কোনোদিন শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে তারা এগোতে পারবে না। যার জন্য আমার নরেন্দ্র ভাই মোদী বলেছেন, কোন নারী যদি তোমার মা হয় তাকে তুমি সম্মান করো, যদি কোনো নারী তোমার বোন হয় তাকে স্নেহ করো, যদি কোনো নারী তোমার স্ত্রী হয় তাকে তার মর্যাদা দাও, যদি কোনো নারী তোমার। ধর্মনগর মহকুমা শ্রীপুরে একটি গোশালা রয়েছে। এর মধ্যে গত 18 ফেব্রুয়ারি রাতে 2টি মহিষ এবং একটি গরু চুরি হয়। গোশালার কর্ণধার কান্তিনাথ 19 ফেব্রুয়ারি ধর্মনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। কান্তিনাথ জানান, 20 তারিখ খবর পাওয়া যায় ধর্মনগরের এচাই লাল ছড়া সোনাপুর স্কুলের পাশে নাকি কারো বাড়িতে 2টি মহিষ রয়েছে। তাই কান্তিবাবু ধর্মনগর থানার সেকেন্ড অফিসার মুমতাজ হাসিনাকে ঘটনাটি জানান। মুমতাজ হাসিনা ধর্মনগর থানার সাব ইন্সপেক্টর মনোজ পালকে দায়িত্ব দেন মহিষ দুটি খুঁজে বের করে মালিকের হাতে তুলে দেওয়ার জন্য। সেই মোতাবেক পুলিশ মহিষ দুটি খুঁজে বের করে। 2টি মহিষ এবং ছোট্ট একটা বলদ গরু চুরি হয়। সকালবেলা আমাদের নাইট গার্ড গৌতম নাথ যখন দেখে যে মহিষ এবং গরুগুলো গনে যখন দেখে যে নেই, আর পাশেই দেখে যে আমাদের কাঁটাতারের যে বেড়া ছিল সেই বেড়াটা কাঁটাতারের 4টা কাঁটাতার আছে, সেগুলোকে কেটে দিয়েছে, কেটে সেদিকে নিয়ে গেছে। তার পরবর্তী সময় 19 তারিখ দুপুর দিকে আমি ধর্মনগর থানাতে এসে একটা জিডি এন্ট্রি করি মিসিংয়ের, এবং এগুলো খোঁজাখুঁজি আমরাও আমাদের পক্ষ থেকে করি এবং প্রশাসনও শুরু করেন। তো 19 তারিখের বিষয়, 19 তারিখ রাত্রে একটু খবর পাই যে ইয়াকুবনগরের দিকে কোথাও আছে, সেখানে আমরা খোঁজাখুঁজি চালাই, পুলিশকেও সেই বিষয়ে আমরা ইনফরমেশন দেই। কালকে 20 তারিখে রাতের বেলা খবর পাই যে সোনাপুর স্কুলের পাশে, ইছাই নতুন বাজার সোনাপুর স্কুলের পাশে, সেখানে 2টা মহিষ কারো বাড়িতে রাখা আছে। তখন সঙ্গে সঙ্গে আমি মমতাজ ম্যাডাম সেকেন্ড ওসি ধর্মনগর পিএস, ওনাকে আমরা জানাই। জানানোর পরে ঘূর্ণাবর্তের জের ধরে বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হলো বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় উত্তর জেলা, ঊনকোটি জেলা, ধলাই জেলা, খোয়াই জেলা এবং পশ্চিম জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আসামের উত্তর পূর্ব অংশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিম ঝঞ্ঝা। এই কারণেই দেখা দিয়েছে বৃষ্টির সম্ভাবনা।
বুধবার ধর্মনগর মহকুমার বীর বিক্রম ইনস্টিটিউশনের ময়দানে 3 দিন ব্যাপী সরস মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রত্যুত দে সরকার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। এই মেলায় 8টি ব্লকের স্বসহায়ক গোষ্ঠীর সদস্যরা নিজেদের হাতের তৈরি পসরা নিয়ে যোগদান করেন। সরকার খালি মিটিং করার জন্য নয়, অনেক দায়িত্ব আছে, সেটা আমাদেরকে নরেন্দ্র মোদীজি শিখিয়ে দিয়েছেন। আজকে আমরা গর্ব করে বলতে পারি আমরা নরেন্দ্র মোদীজি কলেজের ছাত্র। উনি যেভাবে আমাদেরকে শেখাচ্ছেন অনেক সেভাবে শিখছি। এবং উনি কি বলেছেন, সেদিন আমি দিল্লি থেকে এলাম, উনি বলেছেন আমি রাজনীতিকে জরুরত নেই, আমি রাষ্ট্রনীতি চাইয়ে, অর্থাৎ রাজনীতির চেয়ে আমাদের রাষ্ট্রনীতি, দেশের নীতি সবচেয়ে বড় হবে, সেই দীক্ষা উনি আমাদেরকে দীক্ষিত করেছেন। আজকে আপনাদের কাছে বলি, এখন অসহায়ত্ব কোন মহিলাকে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা থাকলে প্রচুর সুযোগ আছে এই টিআরএমের মাধ্যমে। এই সুযোগগুলো আপনারা গ্রহণ করুন। 50 কোটির উপরে বেশি মানুষকে, নাগরিককে তিনি ব্যাংক অ্যাকাউন্ট করার সুযোগ করে দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে কি হয়েছে, প্রত্যেকটি কাজ আজকে ব্যাংকের মাধ্যমে হয়, মাঝখানে কোনো 2 নম্বরই থাকে না। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। নমস্কার।